চোরেদের উপরে তো অনেকের ক্ষোভ বিক্ষোভ আছে, এ রাজ্যে অনেকে চোরেদের কিছু বলতে পারে না। এবার ওখানে যদি চোরেদের দেখে কেউ মারধর করে, তাকে তো নিরাপত্তা দিতে হবে। অনেক মমতা ব্যানার্জি গতকাল নির্বাচন কমিশন আর সিওর বিরুদ্ধে কোর্টে কেস করলেন এসআইআর নিয়ে। আজকে সেই দিল্লিতেই উনি গেলেন, রীতিমতো মৃতদের পরিবারকে সাথে নিয়ে উনি গেলেন যে কেন এই নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশন। কেন, কি বলবেন? ডবল গেম বোঝো? ডবল গেম, এটা হচ্ছে ডবল ক্রস করা, ডবল গেম। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বরাবরই ডবল গেম খেলেন, নিজের দলেও তাই করেন। তুমি দেখবে যে সমস্ত জায়গায় ওনার দলে দুটো দুটো লবি সৃষ্টি করা। পিসি ভাইপোর মতো কোনো বিবাদ নেই, কিন্তু এলাকায় এলাকায় দেখবে তৃণমূলের সঙ্গে মারামারি করছে। এই তো দেখলে কদিন আগে দক্ষিণ কলকাতায়, সেখানে কেমন সোনা পাপ্পু, তৃণমূলের দুষ্টু ছেলে, এরকম অনেক দুষ্টু ছেলে উনি প্রত্যেকটা লবিতে তৈরি করে রেখেছেন। উনি সব সময় এই কাজই করেন, ডবল গেম খেলেন, দলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব করে রেখেছেন। এবার দিল্লিতে গেছেন, সেখানেও ডবল গেম করতে গেছেন। একদিকে তিনি পরিষ্কার নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে বলে বিভিন্ন মঞ্চে আক্রমণ করেছেন। অন্যদিকে গেছেন, তার অধিকার আছে, সুপ্রিম কোর্টে যে কোনো মানুষ যেতে পারি। আপনার যদি অ্যাফোর্ড করার ক্ষমতা থাকতো আমি আপনিও যেতে পারতাম। অন্যদিকে তিনি চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন সরাসরি দিল্লিতে সুপ্রিম কোর্টের। একদিকে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন বিরোধিতা করার জন্য, অন্যদিকে টাইম চেয়েছেন। টাইম চেয়ে উনি আবার, ওনার 10-12 বছর পুরনো কিছু শাড়ি ছিল জানো তো, সেই শাড়িটা ট্রাঙ্ক থেকে বের করেছেন, সেটা পরে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তুমি ক্ষমতায় আসার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে শাড়ি দেখেছো, গ্লেজ দেখেছো? শাড়িরও গ্লেজ বেড়েছে, ওনারও গ্লেজ বেড়েছে। হতেই পারে, মুখ্যমন্ত্রী হয়েছেন, আগে বিরোধী দলনেত্রী ছিলেন, সিপিএম অনেক অত্যাচার করেছে, অনেক টেনশন। এখন তো ক্ষমতা, প্রচুর ক্ষমতা, তাই গ্লেজ বেড়েছে। এবার ওই যে শাড়িটা দেখেছো, ওই শাড়িটা হচ্ছে ওনার 10-15 বছর আগেকার শাড়ি, যখন তিনি গুলুগুলু ছিলেন, বেশ মোটা সোটা ছিলেন, বিরোধী দলনেত্রী ছিলেন। ওই শাড়িটা ট্রাঙ্ক থেকে বের করে লোককে দেখাচ্ছেন, দেখো বাড়ির শাড়ি পরে চলে এসেছে। ওটা বাড়ির শাড়ি না, ওটা 15 বছর পুরনো শাড়ি। একজন মুখ্যমন্ত্রী শাড়ি তুলে দেখাচ্ছেন? উনি তো বাঙালিদেরকে অপমান করলেন, বাংলার মা বোনেদের অপমান করেছেন। আর কি বলবো ওনাকে নিয়ে। উনি শাড়ি নিয়ে যেতে পারেননি বলছেন আর কি, যদি ওটা তিনি তো নিয়ে গেছেন। তিনি বলছেন আমি শাড়ি পরার টাইম পাইনি। আচ্ছা, ওই যে বোটের যে একটা বড় উনি ওই মেশিন নিয়ে গেছেন, ব্লুটুথ স্পিকার, ওই স্পিকার নিয়ে যাওয়ার সময় পেলেন কি, তো শাড়ি নেওয়ার সময় পেলেন না? এইগুলো বুজরুকি আর দিয়ে কতদিন আর চলবে? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝছে আস্তে আস্তে, আর যারা বুঝছে না তাদের বোঝানোর জন্য আমরা আছি, আমরা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। রীতিমতো মমতা ব্যানার্জি অভিষেককে সাথে নিয়ে গেলেন এবং তাছাড়াও যারা মৃতদের তাদের পরিবারের লোকজনকে সাথে নিয়ে গেলেন, সেখানে বঙ্গভবনে নাকি ওনাদেরকে রাখা হবে, নিয়ে বৈঠক হবে জ্ঞানেশ কুমারের সাথে। এখন সমস্যাটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে কেউ স্ট্রোক করে মরলেও বলছে এসআইআর এ মারা গেছে। এবার এসআইআর এ মারা গেছে, অনেকে ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এসআইআর এ মারা গেছে বললে কিছু ঘোষণা করবে। এরা যে তো মদ খেয়ে মরলেও টাকা পাওয়া যায়, তো সেটা কিন্তু হয়েছে তলায় তলায়। যারাই এসআইআর এ মারা গেছে বলছে, কারণ মানুষের তো টাকা পয়সার দরকার, যারা বলেছে প্রত্যেকেই কিন্তু টাকা পয়সা পাচ্ছে। এবার টাকা পয়সা পেয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছে। এবার দেখো, নুন খেলে তো গুণ গাইতে হয়। যারা নিয়েছেন টাকা নিতেই পারেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন টাকা নেবেন, ভোট দেবেন না। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গেছেন তারা মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন তো, কারণ যে হয়রানির শিকার তাদের হতে হচ্ছে। বঙ্গভবনে কে যেতে বলেছিল? এসআইআর এ মারা গেছে তার তো প্রমাণ থাকতে হবে। একটাও কিন্তু ওরকম প্রমাণ নেই যে এসআইআর এ মারা গেছে। কেউ স্ট্রোক হয়ে মারা গেছে, কেউ লিভার কিডনি ফেল হয়ে মারা গেছে, দীর্ঘদিন ধরে কেউ মদ খেত মারা গেছে, অনেকে মানসিক ভারসাম্যহীন কয়েকজন আছেন মারা গেছেন বিভিন্ন কারণে। এবার এগুলোর কিন্তু একটারও তদন্ত হয়নি। কোনো অস্বাভাবিক মৃত্যু যদি হয়, আমি ধরে নিলাম এসআইআর এর জন্য কেউ আত্মঘাতী হয়েছে, তো কেউ আত্মঘাতী হলে পুলিশের তো তদন্ত করা উচিত। কিন্তু এসআইআর এ মারা গেছে বললে 7 খুন মাপ, তদন্ত হবে না, কারো সাহস নেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হবে। হ্যাঁ, কোভিডে যখন মারা যেত তখন ওই সময়টা যারাই মারা যাচ্ছিল তাদের কিন্তু লিভার কিডনি খুলে নিয়েছিল। পরবর্তীকালে পাপের সাজা তো হয়েছে, যিনি করছিলেন তিনি কিন্তু জেল খাটতে হয়েছে, যিনি আরজি করে আর কি দোষী সাব্যস্ত হন। তিনিও আবার এক ভাইপো, উনি আবার অন্য পক্ষের ভাইপো আর কি, ঘোষ আর কি। তো অনেক বিতর্কিত বইটই আছে, তো সেই বিতর্কিত বইয়ের ঘোষ আর কি, তিনি ওই পরিবারের সদস্য। তো এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আমরা এসব দেখছি। এবং বঙ্গভবনে গেছে, তাও তো বঙ্গভবনে আমি দেখলাম পুলিশ খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছে। পুলিশ তো কাউকে মারধর করেনি। এখানে তো বিরোধীরা মিটিং মিছিল করলে পুলিশ মারধর করে, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, মা কালীকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দেয়। তো কাউকে তো ওখানে অসভ্যতা করা হয়নি। বঙ্গভবনে এত লোক এসছে কেন? পশ্চিমবঙ্গ থেকে উত্তেজনা সৃষ্টির ব্যাপার আছে কিনা, তারপর বিরোধী দল, পুলিশের তো উচিতই যে এত লোক জমায়েত হলে তো পুলিশ সেখানে তদন্ত করতে যাবে। পুলিশ সেখানে তদন্ত করেছে। পুলিশ তো কাউকে মারেনি, কাউকে প্রিজন ভ্যানেও ঢোকায়নি। ওনাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ,
তারপরে ওনার এত অসুবিধা হচ্ছে কেন? আমরা তো চাই পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে নিরাপত্তা দেওয়া হোক। বঙ্গভবনে নিরাপত্তা দেবে না, বঙ্গভবনে এত লোক গেছে, ওখানে যদি কিছু হয়ে যায়। এবার দেখো, চোরেদের উপরে তো অনেকের ক্ষোভ বিক্ষোভ আছে, এ রাজ্যে অনেকে চোরেদের কিছু বলতে পারে না। এবার ওখানে যদি চোরেদের দেখে কেউ মারধর করে, তাকে তো নিরাপত্তা দিতে হবে। অনেক চোরও সেখানে আছে, আমি শুনেছি, আমি নাম কারো বলছি না, তবে ওখানে যাতে ক্ষোভ বিক্ষোভ না হয়, ওখানে যাতে যারা অন্যায় অবিচার করেছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় দুরাচারীরা যদি ওখানে কেউ থেকে থাকে, ওখানে যদি কেউ ক্ষোভ বিক্ষোভ দেখায়, তো তাকে তো পুলিশের সামাল দিতে হবে। তাই পুলিশ ওখানে নিরাপত্তা দিতে গেছে। পুলিশ নিরাপত্তা দেবে না তো কে নিরাপত্তা দেবে? এখান থেকে কি এখন তৃণমূলের চোরেরা যাবে নাকি?